বিখ্যাত ফোর্ড গাড়ির কোম্পানির যে মালিক হেনরি ফোর্ড, উনি কি বলেছেন জানেন? হেনরি ফোর্ড বলেছেন যে এটা খুবই ভালো কথা যে সাধারণ জনগণ ব্যাংকিং সিস্টেম এবং মনিটারি সিস্টেম সম্পর্কে জানে না। যদি তারা জানতো, যদি তারা এই ব্যাংকিং এবং মনিটারি সিস্টেম সম্পর্কে জানতো, তাহলে আমি বিশ্বাস করি আগামীকাল সকালের পূর্বেই দেশে গণবিপ্লব শুরু হতো। এই কথাটা কিন্তু আমি বলি নাই, এটা কে বলেছেন? হেনরি ফোর্ড বলেছেন। হেনরি ফোর্ড কিন্তু আহ, বিখ্যাত ধনীদের মধ্যে একজন ছিলেন এবং যিনি ব্যাংকিং সিস্টেম এবং মনিটারি সিস্টেম সম্পর্কে খুবই নলেজেবল ছিলেন। কথাটা কিন্তু খুবই মারাত্মক একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করে দেখেন। উনি বলতে চাচ্ছেন যে তাহলে সাধারণ মানুষ আমাদের দেশের বা পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেম, যেভাবে ব্যাংক পরিচালনা হয় এবং মনিটারি সিস্টেম যেভাবে টাকা পয়সাকে মেনটেন করা হয় বা রেগুলেট করা হয়, এই বিষয়ে সাধারণ মানুষ একেবারেই কিছু জানে না, তারা অন্ধকারের মধ্যে আছেন। উনি আশঙ্কা করতেছেন যে যদি সাধারণ মানুষ এই পুরা সিস্টেমটা সম্পর্কে বুঝে ফেলতো, তাহলে তারা রাস্তায় নেমে পড়তো এবং একটা গণবিপ্লবের সৃষ্টি হতো। খুবই কিন্তু সিরিয়াস একটা কথা বলছেন। তার মানে আমরা এগুলা জানি না, আমাদেরকে এগুলা অজ্ঞতার মধ্যে রাখা হয়েছে, অথবা আমরা নিজেরাই এগুলা জানতে চাচ্ছি না। তাহলে এই এই ব্যাংকিং সিস্টেম বা মনিটারি সিস্টেম সম্পর্কে কি আমরা সাধারণ যারা, আমাদের জানার প্রয়োজন নাই? অবশ্যই আছে। যারা এগুলো পরিচালনা করেন, রিটি যারা আছেন এবং রিচ পিপল যারা আছে, তারা চায় না যে সাধারণ মানুষ টাকা পয়সার এই ব্যবস্থাগুলো সম্পর্কে সবকিছু জেনে যাক। কারণ কি, যদি সাধারণ মানুষ এই সবকিছু জেনে যায়, তাহলে সাধারণ মানুষকে পরিচালনা করা বা এই মনিটারি সিস্টেমকে পরিচালনা করা কঠিন হয়ে যাবে। এখন এই বিষয়গুলা আমাদেরকে কিন্তু নিজের স্বার্থে বা নিজের প্রয়োজনেই জেনে নিতে হবে। কারণ আমরা এই কারণ আমরা তো এই সোসাইটি বা এই সিস্টেমেরই একটা অংশ। এখন আপনাকে সিস্টেম সম্পর্কে না জানলে কি হবে? আপনি সিস্টেমের বিভিন্ন জায়গাতে আটকে থাকবেন, ধরা খাবেন এবং আপনি লুজার হবেন। যেহেতু আমাদেরকে টাকা পয়সা নিয়েই চলতে হয় এবং এই টাকা পয়সা উপার্জনের জন্য আমরা অমানসিক পরিশ্রম করি, উচ্চশিক্ষায় শিক্ষিত হই, কেউ সারাদিন পরিশ্রম করি সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র টাকা পয়সার জন্য। তাহলে এই টাকা পয়সাটা কিভাবে মেনটেন হচ্ছে, কিভাবে রেগুলেট হচ্ছে, এই জিনিসগুলো যদি সম্পর্কে আপনি ভালো মতো না জানেন, তাহলে এটা আপনি মেনটেন করতে পারবেন না। কারণ এটা হচ্ছে একটা মানে একটা গেম, একটা সিস্টেম। ধরেন মানি গেম। তাহলে আপনাকে যে কোনো খেলায় অংশগ্রহণ করতে হলে বা সেই খেলায় বিজয়ী হতে হলে খেলার সিস্টেম সম্পর্কে কিন্তু আপনাকে পুরোপুরি জানতে হবে। আপনি যদি খেলার নিয়ম কানুন না জানেন, তাহলে এই খেলায় আপনি কখনো জিততে পারবেন না। তাহলে কি দাঁড়াচ্ছে? হেনরি ফোর্ড যে এত শক্তিশালী একটা কথা বলছে, তাহলে এই কথা উনি তো এমনি এমনি বলে নাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা কথা। আপনাদেরকে আর একটা মারাত্মক কথা বলি, আপনারা জেনে থাকবেন সেপিয়েন্স যে বই, সেপিয়েন্স বইটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা বই এবং ওয়ার্ল্ড ফেমাস, পৃথিবী বিখ্যাত একটা বই। সেপিয়েন্স বইটা লিখছেন ইউভাল নোহা হারারি। ইউভাল নোহা হারারি তার সেপিয়েন্স বইয়ে বলছেন যে আমরা এখন পৃথিবীতে যে পরিমাণ টাকা দেখতে পাই বা আমরা যে পরিমাণ টাকার মালিক, তার মাত্র 10% টাকা বাস্তবে এক্সিস্ট করে। 90% টাকা এটা হচ্ছে জাস্ট ডিজিট। তার মানে আমরা এখন পৃথিবীতে যে টাকা দেখতেছি, যে টাকা আমাদের কাছে আছে, ব্যাংক ব্যালেন্স, আমাদের স্টেটমেন্ট অ্যাকাউন্টে যেগুলো দেখতেছি, এগুলা হচ্ছে ইউভাল নোহা হারারি তার কথা মতে এটা হচ্ছে যে ডিজিট, একটা সংখ্যা, ডিজিটাল মানি। টোটাল যে আমরা যে সম্পদের মালিক, তার 10% টাকা পৃথিবীতে বাস্তবে আছে, 90% টাকা এরকম সংখ্যার মধ্যে আছে। চিন্তা করে দেখেন, খুব মারাত্মক কিন্তু একটা কথা, এখানে কিন্তু বোঝার বিষয় আছে। তাহলে আমার কাছে ধরেন আপনি যদি টোটালটাকে সাম করেন যে 100 টাকা এখন পৃথিবীতে আছে, তাহলে 100 টাকার মধ্যে শুধুমাত্র 10 টাকা কিন্তু আপনি ফিজিক্যালি বা হাতে পাচ্ছেন। বাকি 90 টাকা এটা কিন্তু শুধুমাত্র ডিজিট। এটা কিভাবে হয় দেখেন, বোঝার চেষ্টা করবেন এটা কিভাবে হয় দেখেন, খুব ইন্টারেস্টিং। টাকা কিভাবে ক্রিয়েট হচ্ছে দেখেন, ফিজিক্যালি এক্সিস্ট না করলেও কিভাবে ডিজিটালি বা ডিজিট হিসাবে আপনার কাছে আসতেছে দেখেন। এটি কিন্তু লোনের মাধ্যমে টাকা ক্রিয়েট হচ্ছে। কিভাবে হচ্ছে দেখেন, ধরেন আপনি লোন নিচ্ছেন, আমি লোন নিচ্ছি, আমি যখন ব্যাংক থেকে 100 টাকা লোন নিচ্ছি, আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা চলে আসলো। এখন এই 100 টাকার কি আসলে বাস্তবে কোনো অস্তিত্ব আছে? এই 100 টাকা কিন্তু একটা সংখ্যা দেওয়া হয়েছে, আমি কিন্তু 100 টাকার মালিক হয়ে গেছি যখন আপনি আমার অ্যাকাউন্টে 100 টাকা দিয়ে দিচ্ছেন, ক্রেডিট করে দিচ্ছেন। এখন কিন্তু ওই 100 টাকাটা আমি উঠাই নিতে পারতেছি যখন আমি লোন নিচ্ছি।
কিন্তু পৃথিবীতে কিন্তু বা দেশে কিন্তু নতুন কোনো টাকার সৃষ্টি হয় নাই। তাহলে কি হচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, টাকার শুধু ডিজিট বাড়তেছে, কিন্তু ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি কিন্তু টাকা বাড়ে নাই, বা ওই টাকার কিন্তু এক্সিস্টেন্স নাই। আরো যদি এটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, কোরিলেট করেন। আমরা যখন ব্যাংকে বড় অ্যামাউন্টের কোনো টাকা উঠাইতে যাই, চেক দেই, তখন কিন্তু আমাদেরকে সাথে সাথে সব ব্যাংক কিন্তু চেকের টাকা হয়তো দিতে পারে না। কি বলে যে ঠিক আছে 2 ঘন্টা পরে আসেন, বা বলে কি যে বড় অ্যামাউন্টের টাকা তুলতে গেলে আমাদেরকে একদিন আগে জানাবেন। কেন জানায়? কারণ ওই টাকাটা তো আসলে তাদের কাছে নাই, ব্যাংকের কাছে তো ওই টাকাটা নাই। ওই টাকাটা অন্য কোথাও থেকে, মানে অন্যের টাকা আপনাকে যখন দিবে, ওই টাকাটা তো তাকে ম্যানেজ করে নিয়ে আসতে হবে, কারণ টাকা তো সবসময় ওইখানে স্টোর করা নাই বা ফিজিক্যালি নাই। তার মানে একটা ব্যাংকের সমস্ত গ্রাহক যদি একসাথে গিয়ে তার সমস্ত টাকা উত্তোলন করতে চায়, তাহলে কিন্তু কোনো ব্যাংকই আসলে এই টাকাটা দিতে পারবে না। তাহলে দেখেন কিভাবে কি এই মনিটারি সিস্টেমটা চলতেছে। এই গেম বা এই সিস্টেমটা না বুঝে শুধু যদি টাকার পেছনে দৌড়াই, আমরা কিন্তু আসলে ওইভাবে টাকা আর্ন করতে পারবো না। কারণ ধনীরা এই সিস্টেমটা বুঝে, তারা এটা পরিচালনা করে। বা আপনাকে টাকা যদি ধরে রাখতে হয়, আপনি যে টাকা আর্ন করতেছেন, এই টাকাটা যদি আপনার কাছে রাখতে চান, তাহলে আপনাকে এই সিস্টেম এবং এই গেমের নিয়ম কানুন এই জিনিসটা বুঝতে হবে। ক্রেডিট কার্ড নেওয়ার জন্য কিন্তু ব্যাংকরা বিভিন্ন ধরনের অফার দেয়। কারণ কি, অথরিটি বা সিস্টেম তারা চাচ্ছে কি ডিজিটাল মানিতে চলে যেতে। প্র্যাকটিক্যালি এই প্রিন্টেড মানির মধ্যে না থেকে ডিজিটাল মানিতে গেলে টাকা ক্রিয়েট করা অনেক বেশি সহজ। আপনি যখন একটা ক্রেডিট কার্ড নেন, আপনার ক্রেডিট কার্ডে একটা লিমিট থাকে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা। এই টাকা তো অস্তিত্বই নাই, কিন্তু আপনি কিন্তু ওই টাকা খরচ করতে পারতেছেন। এখন খরচ করার পরে ওই টাকা কিন্তু আবার আপনাকে পরের মাসে বিল পে করতে হচ্ছে। আপনি যখন বিল পে করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে টাকাটা আবার ম্যানেজ করে নিয়ে বা আর্ন করে নিয়ে দিতে হচ্ছে। কিন্তু এই যে 2 লাখ টাকা লিমিট পেয়ে গেলেন, এই 2 লাখ টাকা কিন্তু তৈরি করতে হচ্ছে না, ওইটা শুধুমাত্র সংখ্যা আপনাকে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে যে এই সংখ্যা পর্যন্ত আপনি কেনাকাটা করতে পারবেন। এখন চিন্তা করেন, এইভাবেই কিন্তু সারা পৃথিবীর মনিটারি সিস্টেম রেগুলেট হচ্ছে। জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, এবং এটা আপনার বোঝার প্রয়োজন আছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি গেমটা বোঝার চেষ্টা করেন যে কিভাবে মনিটারি সিস্টেমটা চলতেছে। আপনি যখন লোন নিচ্ছেন, তখন যেভাবে আপনাকে লোন ক্রিয়েট করে দিচ্ছে, ধরেন 100 টাকা আপনাকে লোন দিল, আপনি যখন লোনটা রিপে করবেন, তখন কি আপনি 100 টাকা দিলে চলবে? তখন কিন্তু আপনাকে এর সাথে প্লাস একটা প্রফিট বা ইন্টারেস্ট যোগ হবে। ইন্টারেস্ট যোগ হয়ে ধরেন 110 টাকা হলো, আপনাকে কিন্তু রিপে করতে হবে 110 টাকা। এখন এই 110 টাকা যে দিবেন, এই যে অতিরিক্ত 10 টাকা, এই অতিরিক্ত 10 টাকা কোথা থেকে আসতেছে আপনি একটু চিন্তা করে দেখেন তো। এই অতিরিক্ত 10 টাকা কি কোনোভাবে জেনারেট হয়েছে? এই সোসাইটিতে কিন্তু এই 10 টাকা নাই। তাহলে এই 10 টাকা কিন্তু আপনাকে আর্ন করতে হচ্ছে, অথবা অন্য কারো কাছ থেকে 10 টাকা কমে যাচ্ছে, সেই সেই 10 টাকাই নিয়ে কিন্তু আপনি আবার রিপে করতেছেন। অথবা আপনি যদি ওই এক্সট্রা 10 টাকা নিতে না পারেন, জেনারেট আর্ন করতে না পারেন, তাহলে আপনি তখন লোনটা রিপে করতে পারতেছেন না ঠিকঠাক মতো। ঠিক আছে, এই হচ্ছে মনিটারি সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা। এখানে প্রসঙ্গত আরো বলতে চাচ্ছি যে ইউভাল নোহা হারারি সেপিয়েন্স বইয়ে উনি আরো বলছেন যে টাকা কি, এটা বোঝাতে গিয়ে উনি বলছেন যে টাকা হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট বা এমন একটা বস্তু যার উপরে সারা পৃথিবীর সবাই একসাথে বিশ্বাস স্থাপন করছে। তার মানে আমি বিশ্বাস করি এটা টাকা, এবং এই টাকা দিয়ে কিছু কেনা যায়। যার কাছ থেকে কিনতেছি, সেম বিলিফ তার মধ্যেও আছে, সেও বিশ্বাস করতেছে এই টাকার একটা ভ্যালু আছে, এবং এই টাকা দিয়ে কেনাকাটা করা যায়। এই সারা পৃথিবীর সবাই একসাথে এটার উপরে বিশ্বাস স্থাপন করছে। এটাকেই উনি বলতেছেন যে আসলে টাকার পাওয়ার, টাকার ভ্যালু এইটাই। তাছাড়া এমনিতে যে একটা নোট, এই পেপার মানি, এই নোটের তো কোনো ভ্যালু নাই। এমনি ভ্যালু থাকে আপনার বস্তুর, কোনো বস্তুগত জিনিসের ভ্যালু থাকে, গোল্ডের থাকে, সিলভারের থাকে। কিন্তু টাকা যে পেপার, এই পেপারের তো কোনো ভ্যালু নাই। এটা হচ্ছে যে আমরা সবাই একসাথে এর উপরে বিশ্বাস করছি যে এর একটা ভ্যালু আছে। এইটাই ইউভাল নোহা হারারি বলছেন, যে টাকার উপরে সারা পৃথিবীর সবাই একসাথে একই রকমের বিশ্বাস স্থাপন করছে। এরপরে আর একটা জিনিস বোঝার আছে, দেখেন, আমরা আর একটা টার্ম নিয়ে খুবই কথা বলি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি জিনিসটা কি, এটাও বোঝার দরকার আছে। মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রার স্ফীতি। তার মানে স্ফীতি মানে হচ্ছে ফুলে ফেপে ওঠা, বেড়ে যাওয়া। তার মানে কি? টাকা বেড়ে যাওয়া, টাকার আধিক্য হওয়াকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি যখন আমরা এমনি বুঝি যে মুদ্রাস্ফীতি মানে কি টাকার মান কমে যায়, কিন্তু একটু বোঝার চেষ্টা করেন মুদ্রাস্ফীতি কখন এবং কিভাবে ঘটে। কোনো উৎপাদন বাড়ে নাই, নতুন কোনো কিছুর আবির্ভাব ঘটে নাই, কিন্তু টাকার সংখ্যা বেড়ে গেছে দেশে, তখনই মুদ্রাস্ফীতি ঘটে। কিভাবে ঘটে?
এই যে ধরেন আপনি একটা লোন নিলেন, আপনার হাতে টাকা চলে আসলো, দেশে তো কোনো উৎপাদন বা কোনো কিছু বাড়ে নাই, যা আগে ছিল ওইভাবেই আছে, আপনার হাতে কিন্তু শুধু টাকা বেড়ে গেছে। যে ডিপোজিট করছে সেও টাকার মালিক, আবার যে লোন নিচ্ছে সেও টাকার মালিক, একই টাকার মালিক তখন সবাই হয়ে গেছে। তার মানে কি, টাকার সংখ্যা বেড়ে গেছে কিন্তু উৎপাদন বাড়ে নাই। তাহলে টাকার সংখ্যা যখন বেড়ে যাচ্ছে এবং বস্তুগত সবকিছু ঠিক আছে, এই টাকার আধিক্যই হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হলে কি হয়? মুদ্রাস্ফীতি হলে টাকার মান কমে যায়। আমরা যেটাকে বলি জিনিসপত্রের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম আসলে বাড়ে না, একটু যদি ঘুরায় বলি, জিনিসপত্রের দাম আসলে বাড়ে না, টাকার মান কমে যায়। এর জন্য গত বছর যে জিনিসটা কিনতে আপনার 10 টাকা লাগতো, এই বছর হয়তো সেই জিনিসটা কিন্তু আপনার 12 টাকা লাগতেছে। তার মানে কি, আপনার টাকার মূল্য কমে গেছে। এই জন্যই একই জিনিস কিনতে আপনাকে 2 টাকা বেশি পে করতে হচ্ছে, 10 টাকার জায়গায় 12 টাকা পে করতে হচ্ছে। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাব। আমাদের যে মনিটারি সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই সিস্টেমে মুদ্রাস্ফীতি আটকানোর কোনো উপায় নাই, এটা ঘটবেই। তার মানে এটা সিস্টেমেরই অংশ যে যত দিন যাবে আপনার টাকার ভ্যালু তত কমতে থাকবে। শুধু টাকা না, সারা পৃথিবীর যত কারেন্সি আছে সবকিছুই, ইভেন ডলারের ভ্যালু কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এখন আমাদের দেশে টাকার মান হয়তো আরো বেশি কমতেছে, এই জন্য আপনাকে ডলার পারচেস করতে বা বিদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে, আমরা যখন কোনো কিছু আমদানি করি তখন তো এটা পে করতে হয় ডলারে। তার মানে কি, আগে $1 কিনতে যদি আপনার 100 টাকা লাগতো, এখন $1 কিনতে 120 টাকা লাগতেছে, কারণ আপনার টাকার মান তো কমে গেছে। এই জন্য সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন যে ইম্পোর্টেড জিনিসের দাম বাড়তেছে। ইম্পোর্টেড জিনিসের দাম আসলে কেন বাড়তেছে? টাকার মান কমে যাচ্ছে জন্যই। ইম্পোর্ট করতে বেশি পরিমাণে টাকা লাগতেছে, এই জন্য দামটা বেড়ে যাচ্ছে। তাহলে এই মুদ্রাস্ফীতি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমেরই একটা পার্ট। মুদ্রাস্ফীতি আটকানো বা অ্যাভয়েড করার আসলে কোনো উপায় নাই, কারণ এর মধ্যে গভর্নমেন্টও বিভিন্ন সময় তার প্রয়োজনে মানি প্রিন্ট করে। টাকা প্রিন্ট করা যায়, টাকা যখন প্রিন্ট করে তখন কি দেশে টাকার পরিমাণ বাড়ে, আবার কি হয়, এটাও একটা মুদ্রাস্ফীতির বড় কারণ। তাহলে আপনাকে এই সিস্টেম বা এই গেম, এই টাকার যে খেলা বা ব্যবস্থা, এটা সম্পর্কে বুঝতে হবে। তাহলে আপনি আপনার অর্জিত টাকা ধরে রাখতে পারবেন বা সেই ভ্যালুটা আপনি রাখতে পারবেন। এছাড়া কি হবে, আপনি প্রচুর যতই কষ্ট করেন না কেন, আপনি আসলে টাকার সিস্টেমটা যদি বুঝতে না পারেন, তাহলে আপনি টাকা আটকে রাখতে পারবেন না। তো আশা করি আজকের এই আলোচনা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জানতে বা বুঝতে সহযোগিতা করেছে এবং এর ফলে কিছুটা হলেও আপনাদের হেল্প হবে। এইটাই আমি আশা করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।